বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আবার আমি আমার সেই যৌবনকালে গ্রামে নিজেদের অভাবের সুখের সব গল্প নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা শুনবেন ইনশাল্লাহ। আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। যদি এর আগের পর্বে আমি বলেছি যে একটা গরুর গাড়ি বানালাম, তার মানে গরুর গাড়ি আমাদের এখানে যারা বড় বড় ধনী ব্যক্তি ছিল, যাদের মনে করেন যে এই বিলের ভিতরে ধান লাগাইতো, অগ্রহায়ণ মাসের খরার সময় ধান লাগাইতো, সেই ধান কাইটা গাড়ি ভরে ভরে মহিষে গাড়ি দেয়া গরুর গাড়িতে বাড়িতে আনতো। আবার ধান পাড়ায় আড়ি করে ধান বেচতে নিত বাজারে, তো গাড়ি করে নিয়ে যেত। তো আমার একটা শখ জাগলো, তো আমি একটা গাড়ি বানাইলাম। সেই গাড়িতে আমার তো খুব বেশি আবাদ নাই, সামান্য একটু জমি ছিল, কিছু ধান টান একটু ওদিকে আনতাম। আবার মানুষও চাইয়ে নিত অনেক সময়, অনেকেই গাড়িটা বা আমার গরুর দিয়ে সহই চাইয়ে নিত। এটা শখ জাগছিল এই আর কি, গরিব ভালোতে। তারপর আমার মা আমার আমার ইচ্ছাটা এটা পুরা করছিল। খুবই ভালো লাগতো আমার কাছে গাড়িটা, আমি নিজেই চালাইতাম। দুটা গরু দিয়ে সুন্দর গরুর গলার ভিতরে এই যে পিতলের ঘন্টি বানিয়ে দিতাম, আর সাইডে চামড়া বেলের ভিতরে গঙ্গুরা থাকতো, গঙ্গুরা জন্য করতো, আর ওটা ঢঙ্গর বাইরে যেত, মজাই লাগতো। তা আমার হাতে একটা লাঠি থাকতো, 5 জন হাট উঠে দৌড় মারতো। অনেক সময় দৌড়ানি গাড়িরে, কাঁচা রাস্তা দৌড়াই নিতাম, খুব ভর্তি। তার মানে আমার গরু কত দৌড়াইতে পারে দেখি, কি সুন্দর জীবন। দেখেন সারাদিন না খাইলেও কত ভর্তিতে ছিলাম, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা দালান কোঠা, টিনের বাড়িও ছিল না। এই যে আপনার ঢাকার শহরে ধান ক্ষেতের ভিটায় 16 তলা বিল্ডিং করছেন, হ্যাঁ। আর এগুলো পাকিস্তানের সময় ওই যে নবাব বাড়ি সদরঘাট, ওইখানে মাত্র কয়েকটা বিল্ডিং ছিল, নবাবদের কিচ্ছু ছিল না। আর আজকে পুরা ঢাকার শহর, পুরা বাংলাদেশ শহর হয়ে গেছে আপনাদের টাকা পাহাড়। এটা কীভাবে হইল? মুক্তিযুদ্ধের মতো যার স্বাধীন করে দিয়েছি। আপনারা এখন সব ব্যবসা আপনারা করেন, চাকরি আপনারা করেন, চৌকিদারও আপনারা, দারোগা আপনারা, ওসিও আপনারা, প্রেসিডেন্ট আপনারা, মন্ত্রীও আপনারা, সচিবও আপনারা, বিচারকও আপনারা। আমরা মুক্তিযোদ্ধা কি? আমরা পাইছি দেশ যুদ্ধ করে, আপনাদেরকে দিছি দেশ, পতাকা স্বাধীন ভাইয়া মুক্তিযোদ্ধাদের গেছেন ভুলা। মুক্তিযোদ্ধাদেরকে যা তা সম্মান করে না। যারা মুক্তিযোদ্ধাকে সম্মান করে না, তাদেরকে আল্লাহ কোনো সম্মান দিবে না। কেন? মুক্তিযোদ্ধাদের ব্যাপারে একটু বুঝতে হবে। যুদ্ধে কারা মরতে যায় স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় যা মরবো, কিন্তু মাইরা মরবো শত্রুকে। সব লোক মরতে যায় না। বহু যুবক ছিল, মাত্র 1.5-2 লাখ যুবক গেছে মরতে। হ্যাঁ, আপনারা এখন তো টেকার পাহাড় করতেছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের দেখলে আরেকদিক টাকায় থাকেন। খবরদার, আপনাদের গজব হয়ে যাবে। মুক্তিযোদ্ধা হইল যারা যুদ্ধ করছেন, মহৎ ব্যক্তি ছাড়া যুদ্ধ করেন না। মরতে যায় না কেউ সহজে, দেশের জন্য, জাতির জন্য। যাই হোক, এই কথাটা বললাম আমি আবেগে, যে আজকের অবস্থাটা কি, আর তখন অবস্থাটা কি ছিল। পাকা রাস্তায় দেশে ছিল না। আর আপনার গাড়ি আর কোত্থেকে পাবেন? গাড়ি বাসে উঠে চাইলে না, পয়সা এটি একটু জোগায় নেই মানুষের। মুড়ির 3 ভাত চলতো ঢাকায়, যে মিরপুরে উঠে স্বাধীনের পরে আমি দেখছি এরকম একটা করেন বাইরে বাইরে তুই তো এটা টিপ দিত, হ্যাঁ মানুষ খুঁজতো, ভাত আওয়াজ করতো। এই যে মিরপুর 10 নম্বর 1 নম্বর দিয়ে ঘুরা, কাপতল দিয়ে ঘুরা নিউ মার্কেটে গুলস্থান দিকে যাইতো। এই আটানা ভাড়া এটি কোনো মানুষ উঠতো না, বুঝছেন? আর হন তো আপনি 5,000 টাকা দিয়ে জানগে ভাড়া দিয়া, তাহলে এটা কোত্থেকা? এটা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল, জাতিকে মুক্তি করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তির ডাক দিয়েছিল, জাতিকে সব ঐক্যবদ্ধ করে সে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। বাঙালি জাতি মুক্তির জন্য শত্রু মুক্ত করে 9 মাসে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে।
আপনারা ভুলে গেছেন, সুখে সব ভুলে গেছেন। যাই হোক, আল্লাহ আপনাদের ইমান দেব। এই কথাগুলো বললাম। আমি আবার সেই গ্রামের অবস্থায় চলে যাই। সেই গাড়ি বা এত কতই আনন্দ, এতক্ষণ মাঝখানে আবার একটু কষ্ট হয়ে গেছিলো আমার। আপনাদের কিছু কথা বলছি, মনে কিছু করেন না। যা সেই যে গাড়ি নিয়ে কত আনন্দ করতাম। তারপরের বছর সেই গাড়িও বিছালাইলাম, গরুও বিছালাইলাম। অভাবে ছিল আমি, আমার মা সংসারে ছিলাম, 2 বোন। একজন তো আগেই গল্পে বলছি, ইন্ডিয়া যখন ভারতবর্ষ ছিল, বিয়ে হয়েছে, ইন্ডিয়া ঘুরে গেছে। আরেক বোনের তো এক বদমাইশ লোক নিয়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। এটা পরে বাঁচি, স্বাধীনের পরে এটার সামনে গল্প আনবো ইনশাল্লাহ। এই বইটা দিয়ে অনেক কিছু হয়েছে। যাক, আপনাদের সামনে আজকে এই কথাগুলো বলতে পারতেছি, আমার মনটা হালকা হচ্ছে যে আমি যে একজন সাধারণ এতিম মানুষ, ছোট, গরিব, অশিক্ষিত, আমার মনে কোনো কষ্ট নাই। আমি টাকা চাই না, ধনদৌলত চাই না, শান্তি চাই, ভালোবাসা চাই। আজকে এই বাংলাদেশে মানুষ কি অবস্থা করতেছে, একবার দম বন্ধ হয়ে আসে। যাক, ওই দেশে আমাদের যখন 69 সালে নির্বাচনে আমি প্রথম ভোট দিই। 70 সালের নির্বাচনে প্রথম ভোটার হই। সেই নয়াবিল হাতিবাগার নাইতেবাড়ি নয়াবিল ভোট অফিস, সেখানে গিয়া ভোট দেই প্রথম বঙ্গবন্ধুরে। শতকরা 80-85টা ভোট বাংলাদেশে বঙ্গবন্ধু পেয়েছিল। পাকিস্তানটাও কয়েকটা MLA আওয়ামী লীগের নৌকা মার্কায় পাশ করল পাকিস্তানিরা। তাহলে মানুষ কি চাইছিল? মানুষ তারা বাঁচতে চাইছিল। সেই বাঁচার রাস্তা কে দেখাইছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর। তার যখন তাকে ধরে নিয়ে যায়, 7ই মার্চে ভাষণ দেওয়ার পর তাকে যখন ধরে নিয়ে গেল, তখন যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। যার যা আছে তাই নিয়ে যেখান থেকে শুরু হয়ে গেল বাঙালি। এখন কিছু বাঙালি আর্মি, বিডিআর, নৌবাহিনী এরা ছিল। তখন তো এটা বাংলাদেশের কোনো বাহিনী ছিল না, পাকিস্তানি বাহিনী ছিল, পাকিস্তানি বাহিনীর সাথে ছিল। তখন তৎকালীন সময় মেজর, ক্যাপ্টেন, এর বেশি কোনো র্যাঙ্ক দিত না বাঙালিদের। তা আমাদের জিয়াউর রহমান সাহেব তখন পাকিস্তানের সময় উনি মেজর ছিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তো আর্মিদেরকে ঐক্য করার জন্য আর্মি দিয়া একটু নেতৃত্ব না দিলে তো অসুবিধা। জিয়াউর রহমান সাহেবের দিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণাপত্র পাঠ করা, কয়েকজন অফিসার নিয়ে যায় একসাথে। জিয়াউর রহমান সাহেব ঘোষক পাঠ করেছেন, ধন্যবাদ। পরবর্তীতে উনি সেক্টর কমান্ডার হয়েছেন। তারপরে স্বাধীনের পর স্বাধীন হয়েছে, তারপর উনি প্রেসিডেন্টও হয়েছিলেন। যাই হোক, এটা পরের কথা। যুদ্ধ হইল, এই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন আমাদের দিক দিয়ে শরণার্থী পুরা বাংলাদেশ থেকে, আমাদের দিক দিয়ে একটা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, সিএমবি রাস্তা আর কি। এই পেটকাটা দিয়া মানুষ লাইন, হাজার হাজার মানুষ রাত দিন খালি ইন্ডিয়ার দিকে যাইতেছিল পয়সা থাকার তাগিদে। এই অবস্থার ভিতর দিয়া আমাদের জীবন বা দুঃখ সুখের ভিতর দিয়া আরেকটা সুখ বা দুঃখ সামনে এসে গেল। মানুষ না খাইয়া কঙ্কালের মতো হয়ে গেছে, মানুষের গায়ে কাপড় নাই। আপনারা যে কতগুলো সিনেমা দেখায়, এগুলো দেখলে বুঝবেন। এই যে মানুষ মৃত্যুর লাশ দেখায়, দেখলে বুঝবেন। অনেকগুলো সিনেমা করছে, সিনেমাগুলো দেখলে বুঝবেন। বা 7ই মার্চে ভাষণের যে লোকগুলা সোহরাওয়ার্দী উদ্যানে আসছিল, অনেক উদাম শরীরে ছিল। আর মেয়ে ছেলেগুলো তখন ওই 3 টাকা দামের সাদা কাপড় ছিল, ওগুলো পইরা কোনো রকমভাবে একটা করে কাপড় থাকতে হয়তো ওটা পিন্দা বাইরিত। তাইলে বুঝেন, সেখান থেকে স্বাধীনের পর আজকে শত শত কাপড়, শত শত খাবার, টেবিল, এসি, গাড়ি,
বাড়ি, গয়না গাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবই আপনাদের হচ্ছে, খালি হয় না কোনটা? মুক্তিযোদ্ধাদের বেলায় সম্মান করা, অসম্মান করা। যাই হোক, দয়া করে এটা করবেন না। 70-এ ভোট দিলাম, 70-এ ভোট পায়া বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেন। এখন পাকিস্তানের আইয়ুব খান, সেই টিক্কা খান, অমুক সমুক, এরা ক্ষমতা বুঝায় দেয় না, মানে টাল্টিপাল্টি শুরু করে দিল। এর ভিতরে মিটিং আলোচনা চলছে, আমরা তো এগুলো বুঝি না, গ্রামের মানুষ এগুলো বুঝি না। আমরা এটা বুঝি খালি যে এই রাইটুইলে একটা রেডিও আছে এক বাড়িতে, কাঠের বাক্সার, ওই নিয়ে বয়ে থাকতাম, মুরব্বীরা বয়ে থাকতাম, আমরা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কি কয়, কি গড়তাছে দেশে শুনতাম। অন্ধকার, এখন তো আলো, কারেন্ট, তখন তো কারেন্ট ছিল না, অন্ধকার, কারেন্ট তো ছিলই না। জ্যোৎস্না রাত্রি ভালো লাগতো খুব আমাদের কাছে, বলতাম এই যে আল্লাহর আলো, এই রাত্রে কোথায় গেলে জ্যোৎস্না উঠলে আড়া দিতাম, এইভাবে শুনলাম, ওগুলো শুনে থাকতাম। আর আস্তে 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 এই নেতৃবৃন্দদের ভিতরে একটা কথাবার্তা চালু হলো যুদ্ধের ব্যাপারে, কীভাবে যুদ্ধে যাওয়া যাবে, কীভাবে কী করা যাবে, যুবকদেরকে কীভাবে প্রশিক্ষণ দেবে, এইসব আলোচনা শুরু হইল। যাই হোক, এর ভিতরেই আমি আজকে এই পর্যন্তই আলাপটা রাখবো। তারপরে আপনার আলাপটা আসবে কীভাবে মার আদেশে আমরা কতজন ছেলে পেলে আয়াত্মীয় বা এলাকাবাসী, আমরা গোপনে গোপনে রাতে মিটিং করতাম, যুবকরা কীভাবে আমরা যাব ভারতে, কে কে যাবে, এসব নিয়ে কথাবার্তা সামনের পর্বে আমি বলবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই ইতি। আসসালামু আলাইকুম।